দিকে এগিয়ে চলেছে। রাহুলের হাতে ক্যামেরা ছিল, সে সেখানে হওয়া অ্যাক্টিভিটিগুলো ক্যামেরায় রেকর্ড করছিল। অন্ধকারে দেখার জন্য মুকুন্দ তার হাতের মোবাইলের ফ্ল্যাশলাইটটা অন করে রেখেছিল। সোনিয়া আর ভবেশ ওদের পিছন পিছন যাচ্ছিল। তখন কারোর একটা কান্নার আওয়াজ ভেসে আসছিল। চারজন সেই আওয়াজ লক্ষ্য করেই এগিয়ে যাচ্ছিল। কে আছো? কে কান্না করছে? সামনে এসো। জবাবে কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। চারজনেই তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে সেই আওয়াজের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই সবার পিছনে থাকা সোনিয়া সিঁড়ির থেকে পড়ে যায়। তিনজন ঘুরে দাঁড়িয়ে দেখল সোনিয়া উঠতে পারছে না, আর কে যেন তার পা ধরে টেনে পাশের একটা ঘরে নিয়ে চলে গেল। তিনজন দৌড়ে সোনিয়াকে বাঁচাতে গেল, আর তখনই সিঁড়ি নিজে থেকেই চলতে আরম্ভ করল। তিনজন নিচে নামার বদলে উপরে উঠে যেতে লাগলো। সোনিয়া, মুকুন্দ, ভবেশ আর রাহুল চারজনই ছোটবেলাকার বন্ধু। তারা কলেজে একসাথে পড়তে পড়তে নিজেদের একটা ইউটিউব চ্যানেল খুলেছিল। কিছুদিন তারা তাদের চ্যানেলের গ্রো হওয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু বেশ কয়েকদিন ধরে তাদের চ্যানেলে কোনো ভালো রেসপন্স আসছিল না। 3 মাস হয়ে গেল চ্যানেলটা খুলেছি ইউটিউবের, কিন্তু সাবস্ক্রাইবার যা ছিল এখনো দেখছি তাই। চ্যানেলের যে কটা সাবস্ক্রাইবার সবই তো আমাদের চেনা জানার মধ্যেই। আমরা বলেছিলাম বলেই তো তারা চ্যানেল সাবস্ক্রাইব করেছিল। হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু নতুন সাবস্ক্রাইবার আনতে গেলে চ্যানেলে আলাদা কিছু একটা করতে হবে, যাতে রাতারাতি আমাদের চ্যানেল ফেমাস হয়ে যায়। আচ্ছা, কোনো সেলিব্রিটির লাইভ ইন্টারভিউ নিয়ে আসলে কেমন হয়? কোনো সেলিব্রিটি আমাদেরকে ইন্টারভিউ কেন দেবে বল? মানুষ তো এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের সম্বন্ধে জানেই না। হ্যাঁ, কথাটা তো একদম সঠিক বলেছো। তাহলে তুমি বলো এখন কি করা যায়? সেটা তো ভাবতে হবে। ভবেশ ওদের কথা শোনার বদলে নিজের ফোনে একটা ভিডিও দেখছিল। তাকে ওইভাবে বসে থাকতে দেখে সোনিয়া রাগ করে বলল, আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর কথা ভাবছি, আর এই মোবাইলে অন্য চ্যানেলের ভিডিও দেখে তাদের ভিউজ বাড়াচ্ছে, আমাদের কথাই শুনছে না। ভবেশ হাসি হাসি মুখ করে তাদের দিকে তাকিয়ে রইল আর বলল, তোমরা কি ভেবেছো আমি তোমাদের কথা শুনছিলাম না এতক্ষণ? দেখো এই ভিডিওটা ভালো করে দেখবে। এই ভিডিওটায় কিন্তু 1 মিলিয়নেরও বেশি ভিউজ এসছে। শুধু এটাই না, এই ধরনের অন্যান্য ভিডিওতেও মানুষ ভালোই রিয়্যাক্ট করে। আচ্ছা, আমরা এমন ভিডিও বানালে কেমন হয়? সোনিয়া বেশ অবাক হয়ে তার হাত থেকে মোবাইলটা নিল, তারপর দেখে বলল, 1 মিলিয়নেরও বেশি ভিউজ? কি এমন আছে এই ভিডিওতে? নিজের চোখেই দেখো। ভবেশের বলায় সবাই মোবাইলে ভিডিও দেখতে লাগলো। ভিডিও দেখে সবাই একে অপরের মুখ পানে চাওয়াচাওয়ি করতে লাগলো। এ তো ভূতের সত্যতা সামনে আনার ভিডিও মনে হচ্ছে। হ্যাঁ, এই ইউটিউবার একটা এমন বাড়িতে গেছিল যেটা নিয়ে মানুষের মধ্যে একটা গুঞ্জন ছিল যে ওখানে ভূত প্রেত থাকে। কিন্তু যখন এরা রাত কাটিয়ে আসলো তখন মানুষ বুঝতে পারলো যে ওই ঘরে কোনো ভূত প্রেত থাকে না। আমরাও এমন একটা জায়গায় গেলে কি হয় না, সকলের সামনে ব্যাপারগুলো তুলে ধরবো, তাহলে সবাই আমাদের চ্যানেল লাইক করবে। কিন্তু এমন জায়গায় যাওয়া তো বিপজ্জনক হয়ে যাবে। কি জানি ভূত প্রেত যদি সত্যি থেকে থাকে। রাহুল ঠিকই বলছে রে, পাবলিসিটি পাওয়ার জন্য এই সমস্ত করা ঠিক হবে না। আরে কোন জামানায় বাস করছো তোমরা? আজকালকার ছেলে হয়ে ভূত প্রেতের ওপর বিশ্বাস করছো? এসব শুধু মানুষকে ভয় দেখানোর একটা জাল। মানুষ যখন এসব পছন্দই করে তখন আমরা কেন এই ধরনের ভিডিও আপলোড করছি না? সোনিয়া, তুমি বলো কি করব? বানাবো একটা ভিডিও? যেমন তোমাদের ভালো লাগে, কিন্তু আমরা ভিডিও কোথায় বানাবো কিছু ভেবেছো? ভিডিও বানানোর জন্য আমরা আমার মামা বাড়ি যাব। আমার মামা বাড়ির কাছে একটা বড় পুরনো হাভেলি আছে। মানুষ বলে সেখানে রাতের বেলায় নাকি কার কান্নার আওয়াজ পাওয়া যায়। বহুদিন ধরে হাভেলিটা ফাঁকা পড়ে আছে। ওই হাভেলিতে ভিডিও বানাবো আর মানুষের সামনে সত্যিটা তুলে ধরবো যে ওখানে কোনো জানোয়ার ফেসে আছে, যে সেখান থেকে বেরোনোর জন্য রাতে কান্না করে। কিন্তু হাভেলি যদি বন্ধ থাকে আমরা কি করে যাব সেখানে? আরে আমার দাদুর বাড়ির পাশেই সেই হাভেলি। ছোটবেলায় আমরা হাভেলির বাইরে খেলা করতাম। হাভেলির আশেপাশের অঞ্চল আমার একেবারেই চেনা। মেন গেটের তালা ভেঙে অথবা হাভেলির পেছনে একটা ছোট দরজা আছে, হয়তো সেটা খোলাই থাকবে, না থাকলে আমরা সেটা ভেঙে ভেতরে ঢুকে যাব। 4 বন্ধু ভবেশের মামা বাড়ি চলে এলো। রাতের খাবার শেষ করে ভবেশ চুপচাপ ওর 3 বন্ধুকে নিয়ে ঘরের পিছন দিয়ে সেই হাভেলির সামনে গিয়ে উপস্থিত হলো। হাভেলির আশেপাশে অনেক মরা গাছ দেখা যাচ্ছিল।
মেইন গেটে একটা বড় জং ধরা তালা লাগানো ছিল। ভবেশ এগিয়ে গিয়ে সেই তালাটা ধরে টেনে সেটা ভাঙার চেষ্টা করল। তখনই হঠাৎ একটা কালো বেড়াল এসে তার উপর ঝাঁপিয়ে পড়ল, যাতে সে ভেতরে প্রবেশ করতে না পারে। কিন্তু ভবেশ এক ঝটকায় বেড়ালটিকে ধরে নিচে ছুঁড়ে মারল। তারপর পাথর দিয়ে তালাটা ভেঙে তারা ভেতরে প্রবেশ করল। হঠাৎ ভেতরের আবহাওয়া বদলে গেল। প্রচণ্ড জোরে হাওয়া বইতে লাগলো, সঙ্গে বজ্রপাত। আবহাওয়াটা ওদের বুঝে ওঠার আগেই ঘরের ভিতর থেকে কারোর একটা কান্নার আওয়াজ ভেসে আসছিল। দেখো, কান্নার আওয়াজ আসছে। আজ আমি বাবার সাথে কথা বলেছিলাম। বলছিল এই বাড়িতে যারা বহু বছর আগে থাকতো না, তারা একে একে সবাই শহরে চলে গেছে, শুধু একজন বৃদ্ধা মহিলা ছাড়া। সে এই হাভেলিটা খুব ভালোবাসত, এই জন্যেই সে পরিবারের সাথে শহরে যায়নি। শোনা যায় তার সন্তানরা নিজেদের কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছিল যে তারা বৃদ্ধা মায়ের কথা ভুলেই গেছিল। আর সেই বৃদ্ধা মহিলা রোগ ব্যাধির কারণে ধীরে ধীরে মারা যায়। শোনা যায় তিনি বাংলোটাকে এতটাই ভালোবাসতেন যে মৃত্যুর পরেও তিনি বাংলো ছেড়ে যেতে পারেননি। ছি, কেমন সন্তান, নিজের বাবা মাকেই শেষ বয়সে দেখলো না। কথা বলতে বলতে চার বন্ধু হাভেলির একটা ঘরের ভিতর প্রবেশ করল। ঘরের ভিতর প্রচণ্ড অন্ধকার ছিল। অন্ধকারের মধ্যেই চারজন এগিয়ে চলল। রাহুলের হাতে ক্যামেরা ছিল। সে সেখানে হওয়া অ্যাক্টিভিটিগুলো ক্যামেরায় রেকর্ড করছিল। অন্ধকারে দেখার জন্য মুকুন্দ তার হাতের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে রেখেছিল। সোনিয়া আর ভবেশ ওদের পিছন পিছন যাচ্ছিল। তখন কারোর একটা কান্নার আওয়াজ ভেসে আসছিল। চারজন সেই আওয়াজ লক্ষ্য করেই এগিয়ে যাচ্ছিল। ওরা সেই হলঘরে পৌঁছলো যেখান থেকে উপরে যাওয়ার সিঁড়ি উঠে গেছে। কে আছো? কে কান্না করছে? সামনে এসো। জবাবে কান্নার আওয়াজ আরও বেড়ে গেল। আওয়াজটা উপরের ঘর থেকে আসছিল। চারজনেই তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে সেই আওয়াজের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই সবার পিছনে থাকা সোনিয়া সিঁড়ির থেকে পড়ে যায়। তিনজন ঘুরে দাঁড়িয়ে দেখল সোনিয়া উঠতে পারছে না, আর কে যেন তার পা ধরে টেনে পাশের একটা ঘরে নিয়ে চলে গেল। সোনিয়ার চিৎকার ওরা বেশ শুনতে পাচ্ছিল। তার এই দুর্দশা তারা দেখেছে বটে, কিন্তু কে তাকে টেনে নিয়ে চলে গেল তাকে দেখা যায়নি। ব্যাপারটা দেখে তিন বন্ধু ভয়ে কাঁপতে থাকে। তিনজন ছুটে যায় তাকে ধরার জন্য, কিন্তু সিঁড়িটা হঠাৎ একাই চলতে আরম্ভ করলো, আর তিনজনই নিচে নামার বদলে উপর দিকে উঠতে লাগলো। এইসব কাণ্ড ঘটতে দেখে তিনজন আরো ভয় পেয়ে যায়, এমনকি ভবেশ পর্যন্ত, যে সবাইকে এইখানে নিয়ে এসেছিল। ভয়ে তার অবস্থা খারাপ থাকলেও সে বন্ধুদের মনে সাহস সঞ্চয় করার চেষ্টা করলো। এ কি হচ্ছে? এই সিঁড়িটা একা একাই কি করে চলছে? আর সোনিয়াকেই বা কে টানতে টানতে নিয়ে গেল? সেটাই তো আমি বুঝতে পারছি না। কেউ আমাদের ভয় পাওয়ানোর চেষ্টা করছে। আমি ঠিক কিনা জানি না, খালি বাড়ি পেয়ে কেউ নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে। আমাদের জন্য তাদের পর্দা না ফাঁস হয়ে যায়, এই জন্য তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমাদের এখন খুব সাবধানে থাকতে হবে। চলো আমরা সবাই সোনিয়াকে খুঁজি। কিন্তু নিচে কিভাবে নামবো? সিঁড়িটা তো একা একাই চলছে। না তো আমরা উপরে যেতে পারছি, না নিচে। মাঝখানে ফেসে গেছি একেবারে। হ্যাঁ, আমরা তিনজন তিনজনের হাত ধরে এই সিঁড়িটা নামার চেষ্টা করব। হ্যাঁ, তিন বন্ধু একে অপরের হাত ধরে নিচে নামছিল। তখনই ওরা এক বৃদ্ধা মহিলাকে দেখল। তার ভয়ঙ্কর চেহারা, তার মুখ থেকে রক্ত ঝরে পড়ছে। বৃদ্ধা হামাগুড়ি দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। একদিকে সেই ভৌতিক সিঁড়ি আর অন্যদিকে সেই বৃদ্ধা। ওদের কাছে যেন জলে কুমির আর ডাঙায় বাঘের মতন অবস্থা। ওরা পড়ি করে সিঁড়ি চড়ে ওপরে উঠে আসলো। মাটি ঘষতে ঘষতে সেই পিশাচও একসময় ওদের সামনে এসে দাঁড়ালো। আমার অনুমতি ছাড়া তোমরা এই বাড়িতে ঢোকার দুঃসাহস পেলে কোথা থেকে? তোরা সব কটা মরবি। রাহুল যে এতক্ষণ ক্যামেরায় রেকর্ড করছিল, ভয়ে তার হাত থেকে তখন ক্যামেরাটা পড়ে যায়। কিন্তু ওই ক্যামেরাটা মাটিতে পড়ার বদলে একা একাই হাওয়ায় ভাসতে লাগলো, আর ক্যামেরায় রেকর্ডিং চালু হয়ে গেল। তোরা কি ভেবেছিলি এখানকার রহস্যের পর্দা ফাঁস করবি? পর্দা তো ফাঁস হবে, কিন্তু তোদের মৃত্যুর পর।
পিশাচিনী ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে তিনজনকে নির্মম আর নৃশংসভাবে হত্যা করে ফেলল। পুরো বাড়ির ভিতরটা রক্তে ভেসে গেল, আর সেই পিশাচিনী রক্ত খেতে লাগলো। সবাইকে মেরে ফেলার কিছুক্ষণ পরে বৃদ্ধা জোরে জোরে কাঁদতে আরম্ভ করল। তারপর হঠাৎ হাসিতে ফেটে পড়ে সে বলল, আমার ঘরে আমার অনুমতি ছাড়া আসা বারণ আছে, বুঝেছিস? পরদিন ভবেশের মামা পুলিশকে সঙ্গে নিয়ে তাদের খুঁজতে সেই বাড়িতে আসে। বাড়িতে ওদের লাশ দেখে তিনি ভেঙে পড়লেন। নিচে পড়ে থাকা ক্যামেরা রেকর্ডিং যখন তারা দেখল তো তাদের চোখ কপালে উঠে গেল। কাল রাতের সমস্ত ঘটনা ক্যামেরায় রেকর্ড ছিল। তারপর কিছু মিডিয়ার লোক সেই ভিডিওটা ইউটিউবে দিল, আর রাতারাতি তাদের ভিডিওটা দিয়ে চ্যানেল হিট হয়ে গেল।